আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। করোনা এই মহামারীর সময়ে ভালো থাকা, সুস্থ থাকাটাই সবচাইতে জরুরি। কারণ দীর্ঘদিন ক্লাস বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমরা হয়তো হতাশায় ভুগছ। হতাশার কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখলে, আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি, আবার আমরা শ্রেণীকক্ষে একত্রিত হব এবং তোমাদের শিখন, পঠন পাঠন সব আবার যথারীতি শুরু হবে ইনশাল্লাহ। এই প্রসঙ্গে আমার একটি গল্প মনে পড়ল। এই গল্পটি তোমাদের আজকের এই ক্লাস রিলেটেড, ক্লাসের সঙ্গে সম্পৃক্ত। গল্পটি একটি বাবুই পাখিকে নিয়ে। বাবুই পাখি তো থাকে, তোমরা জানো যে কোনো মানুষের বাড়িতে, অট্টালিকার ভেন্টিলেটরে, বিভিন্ন জায়গায় বাবুই পাখিরা থাকে। তো বাবুই পাখি তার আহার সংগ্রহের জন্য দিনের বেলা আহার সংগ্রহের জন্য ফড়িংয়ের পিছনে দৌড়াতে 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 অনেক দূর চলে গেছে। এমন এক জায়গায় এত দূর পর্যন্ত চলে গেছে যে সে আর গন্তব্যে ফেরার আগেই সন্ধ্যা হয়ে গেছে। রাত্রে অন্ধকার। সে ফিরবে তার আপন নিড়ে, তার বাসায় সে যাবে, কিন্তু সে পথ খুঁজে পায় না। হতাশাগ্রস্ত অবস্থায় সে একটা গাছের ডালে বসে ভাবছে যে আমি কেমনে আমার বাড়িতে যাব, কিভাবে আমার গন্তব্যে পৌঁছবো, এরকম ভাবে সে চিন্তা করতেছে। পাশে ছিল একটা জোনাকি পোকা। সে বাবুই পাখির এই হতাশা, এই চিন্তিত অবস্থা দেখে এবং তার কথাগুলো শুনে সে পাশে থেকে জোনাকি পোকা, রাত্রি বেলা যে আলো দেয় জোনাকি পোকা মিটমিট করে, সেই জোনাকি পোকা সেই বাবুই পাখিকে বলছে, কিয়া গম হাই জো রাত হায় আন্ধেরি, মাই রাহা তেরে রোশনি কে লিয়ে ইধারি। বাংলাটা এরকম যে কিয়া গম হাই, অর্থাৎ কি চিন্তা, কি দুশ্চিন্তা করছো। কিয়া গম হাই জো রাত হায় আন্ধেরি, যতই রাত হোক না কেন অন্ধকার, মাই রাহা তেরে রোশনি কে লিয়ে ইধারি, আমি তো আসি এখানে তোমাকে আলো দান করার জন্য। এই কথা শুনে বাবুই পাখি তখন ওই জোনাকি পোকাটাকে মুখে করে নিয়ে মিটমিট করে আলো দেয় জোনাকি পোকা, আর বাবুই পাখি তখন সেই আলোতে পথ দেখে দেখে চলে আসে তার গন্তব্যে। গল্পটি আমার বলার উদ্দেশ্য হলো যে কোনো দুশ্চিন্তার কারণ নাই। যদি আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে সুস্থ রাখে, আমরা হায়াতে বেঁচে থাকি, ইনশাল্লাহ আবার তোমরা শ্রেণীকক্ষে আসবে, আমরা পাঠদান করব। তোমাদের যে বাকি পড়াশোনা আছে সেগুলি চালিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। তো আজকের এই গল্পটি যেমন উর্দুর কিছু ডায়লগ ছিল। এই রেইনকোট, আজকে আমরা পড়ব রেইনকোট গল্প, তোমাদের বাংলা প্রথম পত্রের রেইনকোট। এই রেইনকোট গল্পে কিছু ডায়লগ আছে, কিছু কথা আছে উর্দুতে। উর্দু, বাংলা, ইংরেজি মিলিয়ে অসাধারণ এক গল্প রেইনকোট। তো আমরা শুরু করি। এই রেইনকোট গল্প হয়তো তোমরা ইতিমধ্যে জেনেও থাকতে পারো বা পড়েছ। এই রেইনকোট গল্প লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস, যিনি ঢাকা কলেজের প্রভাষক ছিলেন, সহযোগী অধ্যাপক ছিলেন এবং পরবর্তীতে উনি বাংলা বিভাগ ঢাকা কলেজের অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করেন। তো আমরা প্রথমেই কিছু আখতারুজ্জামান ইলিয়াস এই লেখক সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে শোনাবো। তোমাদের পাঠ্য বইতে তার সম্বন্ধে পাঠ পরিচিতি অংশ আছে এবং তার বাইরেও কিছু কথা আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। সেই আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন 12 ফেব্রুয়ারি 1943 খ্রিস্টাব্দে গাইবান্ধা জেলার পটিয়া গ্রামে মামার বাড়িতে।
তোমরা দেখতে পাচ্ছ বাবার বাড়ি বগুড়া শহরের উপকণ্ঠে নুরুলিয়া গ্রামে। এই আখতারুজ্জামান ইলিয়াস তার শিক্ষা জীবন এসএসসি 1958 সালে উনি এসএসসি পরীক্ষা দেন, কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এইচএসসি 59 সালে এবং বিএ সম্মান ডিগ্রি অর্জন করেন 1963 সালে। সর্বশেষ এমএ ডিগ্রি নেন 1964 সালে। কর্মজীবন শুরু করেন টাঙ্গাইলের একটি কলেজ, যেটির নাম হলো করটিয়া। এখানে প্রভাষক হিসেবে টাঙ্গাইলের এই কলেজে উনি কর্মজীবন শুরু করেন। পরে জগন্নাথ কলেজ ঢাকায় যোগদান করেন এবং সেখানে পদোন্নতি প্রাপ্ত হয়ে উনি সহকারী অধ্যাপকে উন্নীত হন। এরপরে সর্বশেষ ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করেন। এই লেখকের সাহিত্যকর্ম, গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর, দুজুখের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল অন্যতম। এছাড়াও আরো গল্প তার আছে। উপন্যাস হিসেবে চিলেকোঠার সিপাই, খোয়াবনামা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবন্ধ সাহিত্য, সংস্কৃতি, ভাঙা সেতু। পুরস্কার পেয়েছেন অনেক, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার এবং হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার। এই লেখকের জীবন অবসান ঘটে 4 জানুয়ারি 1997 খ্রিস্টাব্দে। আমরা এবার একটু দেখার চেষ্টা করব যে এই রেইনকোট গল্প এর মধ্যে কি আছে। এই রেইনকোট গল্প আমরা পড়ে কি শিখব, কি জানব, কি কাহিনী আছে, এর ভিতরে বিষয়বস্তুটি কি আছে, অর্থাৎ এটি পড়ে আমাদের কি অর্জিত হবে, যেটিকে আমরা আমাদের ভাষায় বলি শিখন ফল। শিখন ফল এখানে আছে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা শহরের পরিস্থিতি, আর আছে পাকিস্তানি সেনাবাহিনী তৎকালীন ঢাকা কলেজের শিক্ষকদের তলব করার কারণ। পাকিস্তানের সেনাবাহিনী তৎকালীন ঢাকা কলেজের শিক্ষকদের তলব করেছিলেন যে কারণে, সেই কারণটি তোমরা জানতে পারবা। আরো জানা যাবে রেইনকোটের প্রতি কি তাৎপর্য, আরো জানা যাবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরিয়ে দেওয়া হয়েছিল। স্কুল কলেজ থেকে শহীদ মিনার তোমরা জানো 1952 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের যে মাতৃভাষা অর্জিত হয়েছে, সেই মাতৃভাষার প্রতীকী শহীদ মিনার, যেটি স্কুল কলেজ থেকে মুছে ফেলা হয়েছিল। এটির কারণ তোমরা জানতে পাবে। আর জানতে পাবে 1971 সালে ঢাকা শহরের পাকিস্তানিদের অত্যাচার সম্পর্কে এই বইতে, এই গল্পের মধ্যে বিস্তারিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পের উৎস এই আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে, আর এটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল 1997 সালে যেখান থেকে সংকলিত হয়। তো তাহলে এবারে যাওয়া যাক আমরা মূল গল্পে। এই গল্পের কথক ঢাকা কলেজের একজন অধ্যাপক নুরুল হুদা।
যিনি রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন, ইনি নিজেই এই গল্পের কথক, অর্থাৎ তার জবানিতে উনি এই গল্পটি বলেছেন। গল্পটি এরকম: ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝনঝন বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আগেকার দিনের মানুষরা প্রবাদ প্রবচনকে বেশি প্রাধান্য দিত, এবং সেই প্রবাদ অনুযায়ী বলা হচ্ছে বৃষ্টি যদি শনিতে শুরু হয় তাহলে 7 দিন চলে, আর মঙ্গলবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 3 দিন থাকে, আর যা হয় যেদিনে বৃষ্টি শুরু হয় সেটি দিন দিনে শেষ হয়ে যায়। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। এই কথাগুলি আগেকার দিনের মানুষরা বেশি এগুলিকে মানত। তো সেই মোতাবেক বৃষ্টি শুরু হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি। আর আমরা জানি, তোমরা হয়তো গল্প শুনে থাকবে, 1971 সালে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে পাক হানাদার বাহিনী তেমন সুবিধা করতে পারেনি। এটিও এই গল্পের এক জায়গায় বলা আছে। বৃহস্পতি শুক্র কিছু বাদ নেই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুড়িসুড়ি মেরে শুয়ে আর 1 পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। বাদলার বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? ফুটফাট বন্ধ মানে বন্দুকের গুলি 3 দিন বন্ধ। আমরা সে সময় দেখেছি যে সারা রাত ধরে বন্দুকের গুলি হতো এখানে সেখানে বিভিন্ন জায়গায়, কারণ গেরিলা আক্রমণ, মুক্তি বাহিনী কর্তৃক গেরিলা আক্রমণ চলত, পাল্টা পাকিস্তানিদের প্রতিহত করার চেষ্টা, তাই ফুটপাট বন্দুকের আওয়াজ শোনা যেত। তো অন্তত 3 দিন ফুটপাট বন্ধ। কারণ হলো যে বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যে তো আর গোলাগুলির তারা সুবিধা করতে পারবে না, বা গোলাগুলি করা যায় না। এই জন্যে এই 3 দিন অন্তত বন্ধ। বাদলার বারুদ বন্দুক কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করা। তার হলো কই? ম্যান প্রপোজেস। নুরুল হুদা গল্পের কথক বলছেন যে যেটা মনে করেছিলাম যে বৃষ্টি হলে বন্দুকের গোলাগুলিটা বন্ধ থাকবে, কিন্তু এটা আর হয়ে উঠল না। ম্যান প্রপোজেস এটি একটি প্রবাদ বাক্যের আংশিক। ম্যান প্রপোজেস পুরোটা গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ ভাবে এক, মানুষের প্রত্যাশা এক, আর আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয় এক, মানুষের প্রাপ্তিতে হয় আরেকটা। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ হেমন্তের শীত পর্দা ছেড়ে ফালা করে ফেলল। যে এইরকম সময়ে হঠাৎ করে বাড়ির দরজায় প্রচন্ড আকারে কড়া নাড়ার শব্দ, যেন এই যে শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেলার মতো। যে এত জোরে কড়া নাড়ানো, স্বাভাবিক কেউ যদি কোনো বাড়িতে কাউকে ডাকতে আসে তাহলে একটা স্বাভাবিক ভাবে কড়া নাড়ে, কিন্তু এই কড়া নাড়াটা যেন মনে হচ্ছে প্রচন্ড আকারের কড়া নাড়ছে। সব ভেস্তে দিল। মিলিটারি আজ তার ঘরে। মিলিটারি অর্থাৎ পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী। নুরুল হুদা এই গল্পের কথক মনে মনে ভাবছেন যে মিলিটারি ঠিক তার ঘরে চলে আসছে। অর্থাৎ মানুষ যেটা নিয়ে ভয় পায়, যেটা নিয়ে মনের মধ্যে চিন্তা করে, আর সেই সম্পৃক্ততার যদি কোনো শব্দ হয় তাহলে মানুষ মনে করে ঠিক এইটাই বোধহয় সেই যায়। তো এই কড়া নাড়ার শব্দে নুরুল হুদা মনে করছেন যে মিলিটারি বোধহয় তার আজকে ঘরেই চলে আসছে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ বিপদকালীন সময়ে মানুষ যে দোয়া পড়ে, এই নুরুল হুদা মনে মনে সেই দোয়া পড়ছেন। পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। অর্থাৎ বিপদ যে কোনো সময় আসতে পারে, বিপদ হলেই মানুষ আল্লাহকে স্মরণ করে। এইরকম অবস্থায় এই যে যুদ্ধ চলছে,
এই বিপদে নুরুল হুদা অনেক সূরা মুখস্থ করে ফেলেছে এই সময়ের ভিতরে। তাই বলতেছে যে এই কয়েক মাসে কত সূরা সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কলেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর, যখন যে কলেমার দরকার পড়ে তখন সে সেই কলেমে পড়ে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবে একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় নিতেই ভুলে গেল। আসলে মানুষ তাড়াহুড়া করে যখন কোনো কাজ করে তখন একটু ভুল হওয়া স্বাভাবিক। এই নুরুল হুদা যে দোয়া কলমা মুখস্থ করেছে, এটি তো তার আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়, এটি বিপদে পড়লে কাজে লাগবে, তার উসিলায় হয়তো আল্লাহ তাকে রক্ষা করবে, ক্ষমা করবে, এই জন্যই তারই দোয়া দরুদ পড়া। আর ভুলটা হলো কোন জায়গায়, যে সে টুপিটা নিতে ভুলে গেছে। কারণ দোয়া দরুদ পড়লে খালি মাথায় তো কেমন লাগে, তখন টুপি পড়তে হয়, তো টুপিটা নিতে সে ভুলে গেছে। দুটো সিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজায় কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। এই যে ভয়ে ভয়ে নুরুল হুদা তার ঘরের দরজা খুলছে, এইগুলো তোমাদের প্রত্যেকটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য মনোযোগী হওয়া দরকার। সেটি হলো দুটো সিটকেনি। সিটকেনি কয়টা ছিল? দুটো। একটা ছিল একটা খিল আর কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে সঙ্গে কে ঢুকলো? প্রিন্সিপালের পিয়ন, অর্থাৎ তৎকালীন ঢাকা কলেজের প্রিন্সিপাল, তার পিয়ন ঢুকলো। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। অর্থাৎ নুরুল হুদা সাহেব একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উনি যে মনে করছিলেন যে এত জোরে প্রবল কড়া নাড়ানোর শব্দ, এটি ঠিক ওই মিলিটারি, কিন্তু উনি সন্তুষ্টি প্রকাশ করলেন, আলহামদুলিল্লাহ এটি মিলিটারি নয়। তাহলে কে ঢুকলো? কলেজের প্রিন্সিপালের পিয়ন। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, সামনে সালাম দিয়া। এই যে খুশিতে, আবেগে, গল্পের কথক নুরুল হুদা বলছেন যে আমার ইচ্ছে হচ্ছিল সেই পিয়নকে জড়িয়ে ধরে চুমু খায়, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই পিয়ন বলল কি, সামনে সালাম দিয়া বলেই ভাঙাচোরা গলায়, ভাঙ্গাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানে হোগা। এই যে আমাদের গল্পে বলেছিলাম যে উর্দু ডায়লগ, এই পিয়ন নুরুল হুদাকে বললেন কি, যে সামনে সালাম দেয়া এটি একটি ভদ্রতা। যদি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ তার অধস্তন কাউকে ডাকে, তাহলে এটি একটি রীতি যে স্যার আপনাকে সালাম দিয়েছে, অর্থাৎ স্যার আপনাকে ডাকছে। সরাসরি এটি না বলে বলা হয় স্যার আপনাকে সালাম দিয়েছে। এটি আরো পরিষ্কার করলেন, শুধু সালাম নয়, তলব কিয়া, অর্থাৎ স্যার ডেকেছে, আভি জানে হোগা, এক্ষুনি যেতে হবে। স্যার ডেকেছেন বিদায় আপনি একটু ঢিলা ঢালা করে যাবেন, সময় হাতে করে নিয়ে যাবেন, তা না, আভি জানে হোগা, এক্ষুনি যেতে হবে। কি ব্যাপার? বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। নুরুল বলছেন যে কেন আমাকে ডাকছে কেন? বলছে বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে নুরুল হুদা জিজ্ঞেস করছেন এর মানে কি? मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसमीटर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका के तोड़ गया। অর্থাৎ সেই পিয়ন বলছে যে মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সমিটার তোড় দেয়। মিসক্রিয়ান দুষ্কৃতিকারী, এই দুষ্কৃতিকারীরা ইলেকট্রিক ট্রান্সমিটারকে ভেঙে বাস্ট করে নষ্ট করে দিয়েছে। আর ওয়াপাস জানে কা টাইম, তারা ফেরত যাবার সময়ে প্রিন্সিপাল সাহেব কা কোঠি মে গ্রেনেড ফেঁকা, প্রিন্সিপাল সাহেবের ঘরে তারা গ্রেনেড ছুড়েছে আর গেট তোড় গিয়া,
এই সমস্ত গ্রেনেড ফিকার কারণে গেটটাও ভেঙে গেছে। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, একসঙ্গে এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। তোমরা জানবে যে সেই সময় মিলিটারি ক্যাম্পগুলি স্কুল কলেজের ক্যাম্পাসে হতো, স্কুল কলেজে তারা শেল্টার নিত। কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে একটা পথ, এতটা পথ ক্রস করে গেল কি করে সে জানতে চায় কেসে। অর্থাৎ নুরুল হুদা চিন্তা করছেন যে দুষ্কৃতিকারীরা এই মিলিটারি ক্যাম্পের সংলগ্ন ট্রান্সমিটারকে বাস্ট করে দিয়ে, প্রিন্সিপালের ঘরে বোমা ফেলে, গেটকে ভেঙে দিয়ে এতটা পথ গেল কি করে, কেসে, কিভাবে? প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আভি ক সেক্তা। প্রিন্সিপালের পিয়ন ওই নুরুল হুদাকে বলছেন ও আভি ক শিখতা, এটি আপনিই বলতে পারবেন, এটা আপনি ভালো বলতে পারবেন। তার মানে কি প্রিন্সিপালের পিয়ন মনে মনে সন্দেহ করছে যে এই নুরুল হুদা সাহেবই এর সঙ্গে সম্পৃক্ত আছেন এবং উনি জানেন যে কারা এই কাজটি করেছে। মানে সেইটা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টদের লোক মনে করে নাকি? নুরুল হুদা সাহেব বলছেন যে পিয়ন কি তাহলে এই আমাকে কি কোনো দুষ্কৃতিকারীদের মধ্যে একজন বা আমি কোনো না কোনো ভাবে সম্পৃক্ত আমি থাকতে পারি, আমি জানতে পারি, এরকম কি মনে করছে নাকি? তার মাথাটা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাহাক মিয়া बैठिए চাটা খাইয়ে আমার এই 5 মিনিট লাগেগা। আসলে যারা হিন্দি জানে না তারা মনে করে যে একটু গা ঘু এরকম কিছু লেগে দিলেই হিন্দি হয়ে যায়। তো নুরুল হুদা তো উনি কেমিস্ট্রির লেকচারার, উনি হিন্দি জানেন না। তো এই ইসাহাক মিয়ার কথায় ইসাহাক মিয়াকে একটু হিন্দিতে বোঝানোর চেষ্টা করছেন। ইসাহাক মিয়া বৈঠিয়ে, ইসাহাক মিয়া তুমি একটু বসো, চাটা খাইয়ে একটু চাটা খেয়ে নাও, আমার এই 5-7 মিনিট লাগেগা আমার রেডি হতে, তোমার সঙ্গে যাবো আমি, ঠিক আছে, আমার রেডি হতে এই 5-7 মিনিট সময় লাগবে। নেহি, পিয়ন জবাব দেয় না, তার চা খাওয়ার সময় নাই। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয়। ইসাহাক বলে আব্দুল সত্তার মৃধা কা ঘর জানে হোগা। এই পিয়ন এখন আর বাংলা বলে না, তার মানে পাকিস্তানিরা যেহেতু হিন্দি উর্দু বলে, এই পিয়ন তাদের চামচা, সেও এখন সবসময়ের জন্য এই উর্দুই বলার চেষ্টা করে। তাহলে তার বসার সময় নাই, চা খাওয়ার, আতিথেয়তা গ্রহণ করার সময় নেই। কেন? সে বলছে যে আব্দুল সত্তার মৃধা কা ঘর জানে হোগা। এই আব্দুল সত্তার ওই ঢাকা কলেজেরই ভূগোলের প্রফেসর। উনি বলছেন যে একটু তুমি চাটা খেয়ে যাও, কিন্তু এই পিয়ন বলছে যে না, চা খাওয়ার তার সময় নাই, আব্দুল সত্তার মৃধা কা ঘর জানে হোগা। সেই আব্দুল সত্তার মৃধা যিনি ভূগোলের প্রফেসর, তার বাড়িতে আমাকে যেতে হবে। আভি আইয়ে, আপনি এক্ষুনি আসেন, আপনি চলে আসেন। এক কর্নেল সাহেব অপোজ গিয়া, কাজ হয়ে গেছে। এক কর্নেল সাহেব কলেজে গিয়ে বসে আছে। সব প্রফেসরকে ইত্তেলা দিয়া। পিয়ন তার তো পড়াশোনা সেরকম নাই, উনি প্রফেসর বলতে পারেন না, সেই পিয়ন বলছেন প্রফেসর। প্রফেসরকে ইত্তেলা দিয়া ফরান আইয়ে, সমস্ত প্রফেসরকে ডেকেছে, এক্ষুনি আপনাকে যেতে হবে, আপনি চলে আসেন। তাহলে সেই প্রিন্সিপালের ঘরে কে বসে আছে? কর্নেল সাহেব, আর্মির একজন অফিসার, পদবিতে উনি কর্নেল। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা, এবং তাকেও ন্যস্ত করে ইসাহাক বেরিয়ে যায়। রাস্তায় গড়গড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফি প্রফেসরের বাড়ির দিকে, সেই ভূগোলের প্রফেসরের আব্দুল সত্তার মৃধার বাড়ির দিকে সে পিয়ন চলে গেল। ইসাহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে। অর্থাৎ এই পিয়নের যে অবস্থা, তাতে মনে হয় যে সে এখন নিজেই কর্নেল। তবে
ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খুব চলে আসায় সে হয়তো ডেমোটেট হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে। অর্থাৎ ডেমোটেট মানে হলো অধস্তন, তার নিচু কর্মচারী। বুঝলি, কর্নেল সাহেব যেহেতু চলে আসছে তাহলে এই পিয়নকে আর কর্নেল বলা ঠিক হবে না। কর্নেলের যে নিচু র্যাঙ্ক সেটি, কর্নেলের নিচু র্যাঙ্ক হলো লেফটেন্যান্ট। বুঝলি, লেফটেন্যান্টে সে এখন নেমে এসেছে। আরো নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। সে আরো হয়তো তার ডিমোশন হতে পারে, কিন্তু কোনো ক্রমেই সে ক্যাপ্টেনের নিচে নয়। এখন এরকম তার পাওয়ার বা এরকম তার ক্ষমতা। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। কাকে দেখে? ওই পিয়নকে দেখে কলেজের প্রফেসর থেকে শুরু করে সবাই তটস্থ থাকে। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। তাহলে বহুনির্বাচনী প্রশ্নের জন্য আমরা একটি জায়গা, যে কবে থেকে সে পিয়ন বাংলা বলা ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এপ্রিলের শুরু থেকে। কোন কালেই দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন খান সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। অর্থাৎ এই পিয়নের দূর সম্পর্কে অনেক দূরের কেউ, যে কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন তার সেই খান সাহেবের পিয়ন ছিল, সেই সুবাদে এই পিয়ন এখন সবসময়ের জন্য হিন্দি বলে। অর্থাৎ এই আব্দুর রহমান, দুঃখিত, এই পিয়ন এখন এমন একটি পদমর্যাদা সে নিজেকে মনে করে যে সে এখন অনেক কিছু, কিন্তু সে আসলেই একজন পদস্থ পিয়ন। আর এই কথাগুলি যার হৃদয়ে দাগ কাটছে, যাকে স্পর্শ করছে, যে ভীত সন্ত্রস্ত তটস্থ হচ্ছে, সেই মানুষটি হল নুরুল হুদা, সেই ঢাকা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। আর এই রসায়ন বিভাগের প্রভাষক নুরুল হুদা একটু ভীতু প্রকৃতির মানুষ, এবং ইনি মনে প্রাণে দেশাত্মবোধের তার মধ্যে উজ্জীবিত ছিল। এই নুরুল হুদা দেশকে ভালোবাসতেন। ইনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও এই নুরুল হুদা মনে প্রাণে ছিলেন মুক্তিযোদ্ধার সমর্থক। আমাদের দেশ হানাদার বাহিনী কর্তৃক পর্যদস্ত হবে, আমাদের দেশ অন্য কারো দখলে থাকবে, অধীনে থাকবে, এটি নুরুল হুদা চাইতেন না। নুরুল হুদা চাইতেন যে দেশ সবসময়ের জন্য স্বাধীন হোক এবং আমরা স্বাধীনভাবে বাঁচি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, আমাদের দেশ স্বাধীন হোক, এটি চাইতেন এই গল্পের কথক নুরুল হুদা, যিনি ছিলেন ঢাকা কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক। কিন্তু স্বভাবগতভাবে এই নুরুল হুদা ছিলেন একটু ভীতু প্রকৃতির মানুষ। তাই এই কথাগুলি তাকে একটু ভয় পাইয়ে দিয়েছিল, যে এক্ষুনি যেতে হবে, কর্নেল সাহেব প্রিন্সিপালের কামরায় বসে আছে, না জানি তার তকদিরে কি আছে। তো ঠিক আছে, আমরা এই নুরুল হুদার তকদিরে কি আছে বা কি ঘটলো, এবং তাকে এই রেইনকোট গল্পের যে মূল বিষয়বস্তু, রেইনকোট অর্থাৎ বৃষ্টিতে, তোমরা জানো রেইনকোট সবাই পরিচিত, যেটি বৃষ্টি হলে যে কোটটি পরে এটিকে বলা হয় রেইনকোট, বৃষ্টি থেকে বাঁচার জন্য। এই রেইনকোট কেন নামকরণ করা হলো, এবং রেইনকোট পরে নুরুল হুদা কোথায় গিয়েছিলেন, রেইনকোট পরার কারণে তার মানসিক অবস্থার কি পরিবর্তন এসেছিল। নুরুল হুদা যে ভীতি প্রকৃতির মানুষ ছিলেন, এই ভীতি প্রকৃতির মানুষ থেকে রেইনকোট, মুক্তিযুদ্ধে রেইনকোটটা ছিল নুরুল হুদার শ্যালক মিন্টু। অর্থাৎ নুরুল হুদার শ্যালক মিন্টু সে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং মুক্তিযোদ্ধা ছিল। এই মুক্তিযোদ্ধার একটি রেইনকোট পরে বৃষ্টির দিনে সেই কর্নেল সাহেবের ডাকে বাড়ি থেকে বের হয়ে বৃষ্টির মধ্যে গিয়েছিলেন ঢাকা কলেজে কর্নেল সাহেবকে সঙ্গে দেখা করতে। এই মুক্তিযোদ্ধা রেইনকোটটা গায়ে দেওয়ার ফলে তার মনের যে অবস্থার পরিবর্তন ঘটেছিল, সেটিরও প্রতিফলন আমরা পাবো এই রেইনকোট গল্পে। সঙ্গত কারণেই
আখতারুজ্জামান ইলিয়াস এই গল্পের নাম লিখেছেন রেইনকোট। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা জানবো, আমরা এই রেইনকোট গল্পটিকে হয়তোবা আরেকটি পর্ব বা আর দুটি পর্ব, মোট 3টি পর্বতে আমরা রেইনকোট গল্পকে শেষ করব। তো শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখব যে এই রেইনকোট কিভাবে নুরুল হুদাকে মানসিকভাবে পরিবর্তন এনে দিয়েছিল, পরিবর্তন করেছিল এবং সে সাহস সঞ্চার করেছিল এই গল্পের কথক, রসায়নের প্রভাষক নুরুল হুদা। তো ঠিক আছে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবা সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।